ট্রান্সফার মার্কেট কাঁপিয়ে দিচ্ছে রিয়াল মাদ্রিদ। হ্যাঁ, পর 2 সিজন ট্রফিলেস থাকার পর তারা আসলে ট্রান্সফার মার্কেট ওলট পালট করে ফেলতেছে। রিয়াল মাদ্রিদ সাধারণত কোনো একটা প্লেয়ারকে যদি টার্গেট করে তাকে ফ্রি এজেন্ট হিসাবেই নিয়ে আসে, তারা কখনো তার পিছনে অনেক বেশি টাকা খরচ করে না। কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে সেটা সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি। যখন হোসে মরিনো এই দলের দায়িত্ব নিলেন, তখন হোসে মরিনো এসে আগে তার স্কোয়াড গোছানোর জন্য কিছু প্লেয়ারকে অলরেডি সাইন করিয়ে ফেলছেন। আপনারা জানেন যে এই দলে অলরেডি এডার মিলিতাও, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড আর অ্যান্টনি রুডিগারদের মতো ডিফেন্ডার থাকা সত্ত্বেও তারা ইতোমধ্যে কাকে কাকে সাইন করেছে? ড্যামফ্রিজকে, ইব্রাহিমা কোনাটোকে, মার্ক কুকুরেয়াকে। দেখেন, এই এত ডিফেন্ডার যখন আসলে দানবীয় টাইপের ডিফেন্ডার, গোলকিপারের সামনে যখন এই 4জন দাঁড়াবে তখন আসলে বিষয়টা কেমন দেখাবে? দানবীয় টাইপের এক একজন ডিফেন্ডার, এদেরকে ক্রস করে গোল দেওয়াটাও তো টাফ হয়ে যাবে, তাই না? তাহলে বুঝতেই পারতেছেন কি ধরনের একটা প্রজেক্ট এই রিয়াল মাদ্রিদ এবার হাতে নিয়েছে। যদি একটু সামনে আগায় তাহলে দেখবেন সেখানে অলরেডি মিডফিল্ডে আছে কে? জুড বেলিংহাম, ভালভার্দে, চুয়ামিনি, কামাভিঙ্গা, এরপরে আছে আর্দা গুলার। এখনো যদি এখানে সাইন করানো হয়েছে কাকে? বার্নার্ডো সিলভাকে। বার্নার্ডো সিলভা যদিও বার্সাতে প্রায় চলে গিয়েছিলেন, কিন্তু হোসে মরিনো এসে মুখের খাবারটা কেড়ে নিয়ে রিয়ালে নিয়ে আসলেন। এরপরে আরো একজনকে আনার জন্য একদম পুরো মৌখিক চুক্তি শেষ, শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাকি, সে হলো রদ্রি। দেখেন, এই দলে যখন টনি ক্রুজ, লুকা মদ্রিচরা খেলতো তখন ঠান্ডা মাথার 2জন মিডফিল্ডার ছিল। এই 2জন থাকাকালীন মিডফিল্ডের অনেক কন্ট্রোল রিয়ালের হাতে ছিল। কিন্তু যখনই এই 2জন চলে গেল, বিশেষ করে টনি ক্রুজ যখন চলে গেল, তারপর থেকে এদের মিডফিল্ডটা একেবারে একটা সাদা মাথা মিডফিল্ডে পরিণত হয়ে গিয়েছে। এই দলে যখনই আপনি বার্নার্ডো সিলভা এবং রদ্রিকে ইনক্লুড করতেছেন, তাহলে এই ঠান্ডা মাথার 2জন মিডফিল্ডের কারণে এই মিডফিল্ড হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ক্লাস। কারণ এদেরকে ভেদ করে আপনি আসলেই যে ডি বক্সে বল নিতে পারবেন এই গ্যারান্টি আসলে দেওয়া যাচ্ছে না। এরপরে আমরা যদি সামনে আগাই, এই স্কোয়াডে আছে কে? ফরওয়ার্ডে ক্লিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এনরিক, তারপরে গঞ্জালো গার্সিয়া, ব্রাহিম দিয়াজ, এই টাইপের ফরওয়ার্ডার এইখানে আছে। মাস্তান তুওনো আছে, যদি তারা নিকো পাসকে নিয়ে আসে সেটাও রয়েছে। এখন যদি এই স্কোয়াডে ইয়ান ডিওমান্ডের মতো একজন তরুণ উইঙ্গারকে নিয়ে আসা হয় তাহলে কি হবে বলেন? তার খেলা যদি আপনি দেখে থাকেন ওয়ার্ল্ড কাপে আইভরি কোস্টের হয়ে, তাহলে অবশ্যই তার ক্ষেত্রে কোনো রকম দ্বিমত থাকার অপশন নাই। আরপি লেপজিং এর সাথে ইয়ান ডিয়ামান্ডের জন্য 5 বছরের চুক্তি সম্মত হয়েছে। যদি এখনো মূল্যটা নির্ধারিত নয়, তবুও চুক্তিটা কনফার্ম। এছাড়াও মাইকেল ওলিজের জন্য রিয়াল মাদ্রিদ আগ্রহ দেখাচ্ছে, যার জন্য প্রায় 220 থেকে প্রায় 225-30 মিলিয়ন খরচ হতে পারে, তাও তারা আগ্রহ দেখাচ্ছে। কিন্তু আমার মনে হয় রিয়াল মাদ্রিদ এই মাইকেল ওলিজেকে নিয়ে এসেই ছাড়বে, সেটা এত টাকা খরচ করে নয়। একদম ক্লিয়ান এমবাপে টাইপের পলিটিক্স দিয়েই এই ক্লাবে তাকে নিয়ে আসতে চাইবে। এইটাই হবে রিয়ালের মোক্ষম চাল। এই যে পুরো প্রোফাইলটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই পুরো প্রোফাইল যদি এই রিয়াল ইমপ্লিমেন্ট করে তাহলে বুঝতেছেন তার কাছ থেকে শিরোপা কে আদায় করে নিবে। এই রিয়াল মাদ্রিদ শিরোপা ছাড়া আর একটা সিজনও থাকতে চায় না। রিয়াল মাদ্রিদের ডিএনএতে সেটা আসলে যায় না। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।